সুবর্ণা প্রবেশ করে দেখেন পুতুলের মতো দেখতে একটা বাচ্চাকে, দুগাল ফুলে অনবরত কথা বলছে। শান্ত এসে মিষ্টি করে বলে, প্রিন্সেস, ইউ হ্যাভ টু গেট রেডি। ইনি হচ্ছেন আপনার মেকআপ আর্টিস্ট। ওদিকে ধ্যান দিলই না রিধি। দুচোখ ভর্তি আশা নিয়ে দ্রুত প্রশ্ন করলাম, বডিগার্ড আঙ্কেল, স্নো হোয়াইট কোথায়? আপনি কি তাকে বলেননি দ্রুত আসতে? আজ মিসেস রোজার পরিবারও আসবে, তাদের নিয়ে পৌঁছাতে তো একটু দেরি হবে, তাই না? ইতিমধ্যে গাড়ি পাঠানো হয়েছে, আপনি তৈরি হয়ে দেখবেন সে চলে এসেছে। এতে রিধি সন্তুষ্ট হলো। উঠে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। বাচ্চা বাচ্চা চেহারায় প্রত্যাশা জলজল করছে। শান্ত ও সুবর্ণা সহ তার টিমকে কিছু নির্দেশ দিয়ে তবেই বেরিয়ে এলো। দরজার সামনে রেখেই গেল ক্লান্তকে। আপাতত ও গার্ড করবে এখানটা। শান্ত ওর গার্ডেনে এসে খোঁজ করলো অ্যালেনের। অ্যালেন তখন ইতিমধ্যে বেরিয়েছে আদিলের আদেশে। কিসের জন্য শান্ত জানে না। সে ব্যস্ত হলো কল দিতে। এখনো বসে আছিস যে? এত কি ভাবছিস মা? কোনো সমস্যা হয়েছে? নিপা বেগম ভীষণ চিন্তিত হয়ে আছেন। সারাদিন মেয়েটা কেমন ভাবনায় বিভোর। কি হয়েছে বলছেও না। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নেই। আজকের পার্টিতে পড়ে যাওয়ার সবকিছু বিছানার উপর সাজিয়ে রাখা, অথচ তৈরি না হয়ে মেয়েটা বসে আছে শূন্য চেয়ে। না বললে কিভাবে জানবো বল তো? রোজা অসহায় হয়ে ফিরে তাকালো, দুর্বল হেসে বলল, কি হবে মা? মন খারাপ হতে পারে না? কারণ তো থাকবেই, তাই না? কারণ বল। রোজা ভালোভাবে দেখলো জামদানি পরে তৈরি হওয়া নিপা বেগমকে চট করে উঠে এসে চুমু খেলো গালে। মুগ্ধ হয়ে বলল, বাহ, মিসেস তালুকদারকে তো আগুন লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। বলতে বলতে মিছিমিছি চোখ থেকে কাজল নিয়ে নিপা বেগমের কানের পেছনে ছোয়ালো। বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে নিপা বেগম। মেয়ের কাঁধে লজ্জিত ভঙ্গিতে ঠেলে বেরিয়ে যেতে উতলা হলেন। শুধু মস্করা, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর, বেলা ছোট, সূর্য ডুবেছে। কয়টা বাজে দেখেছিস? রোজা অন্যমনস্ক ভঙ্গিতে তাকালো। 6টা ইতিমধ্যে। সত্যি বলতে রোজার যেতে ইচ্ছে হচ্ছে না। হাদির মির্জার জন্য ওই লোক কেন পাঠাবে গার্ডস গাড়ি? কেন জোরপূর্বক গার্ডস দাঁড়িয়ে থাকবে বাড়ির বাইরে? মনে হচ্ছে তাকে ধরে বেঁধে নেওয়া হচ্ছে। এখানে স্বাধীনতা কোথায়? রীতির জন্য তাকে দেরি করে হলেও যেতে হচ্ছে। না হলে রোজাকে গার্ডস নিজে হুকুম করেও নেওয়াতে পারত না। বরাবরই সে নিজের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত অথবা জোর জবরদস্তি সহ্যই করে না। উল্টো জেদি হয়, তাড়া হয়। এই জন্য নিপা বেগম আজিজুল সাহেব ও মেয়েকে প্রশ্রয় দিয়ে এসেছেন, মতামতের কদর করেছেন। আপু কেমন লাগছে? রাজুর কথা বন্ধ হলো। ফালফাল করে দেখলো বড় বোনকে। রোজা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে নিজে লম্বা ব্রাউন রঙের চুলগুলো কাট করেছিল নিচের দিক দিয়ে। লাল রঙের জর্জেট শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানানো ব্যাকলেস ব্লাউজ দিয়েই পরেছে। লাইট মেকআপ করা, এখনো লিপস্টিক দেয়নি। রাজু জানে, ছোটবেলা থেকেই দেখেছে তার বোন অত্যন্ত সুন্দর। গায়ের রংটা দুধের মতো। আর আজ তো আপু তোমাকে ভীষণ বাজে দেখাচ্ছে। ইস। রোজা হেসে ফেলল। দেখলো রাজু তৈরি হয়ে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। কালো শার্ট ইন করে পড়েছে। শার্টের উপর ভেস্টের উপর কোট। হ্যান্ডসাম লাগছে বেশ। নিজের কাজে ফের ব্যস্ত হয়ে বলল, তাই তোকেও বাজে দেখাচ্ছে। ওই যে মা বানরটা আছে না, সেবার এলো বাড়ির সামনে, চুলের উকুন কোটাতো, ওটার মতো লাগছে। রাজু মুখ ভেঙালো বেশ চমৎকার ভাবে। এক সাইডে চুল ভাঁজ করা ভঙ্গিমা করে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমাকে সুদর্শন লাগছে, মেয়েদের হার্টবিট বাড়ানোর মতো। হাতে চেইনটা ছুঁড়ে মারতে রাজু সরে গেল হাসতে হাসতে। ওইদিকে বাইরে থেকে গার্ডস তাড়া দিচ্ছে। একটু পর পর পারছে না ঘরের ভেতরে করে প্রবেশ করতে, তাদের তুলে নিয়ে যেতে। এতেই রোজার রাগ জেদ বেড়েছে। সে ইচ্ছে করে আরো দেরি করছে। কোন সাহসে এত জোরপূর্বক আচরণ দেখাবে? হঠাৎই সরগোল শোনে রোজা উঠে এসে দাঁড়ালো দরজার সামনে। ইতিমধ্যে 7টা বাজছে। তাদের সদর দরজার সামনে অ্যালেন এসে দাঁড়িয়েছে। ভীষণ বিনয়ের সঙ্গে বলল, মিস রোজা, আপনাকে এক্ষুনি সাথে আসতে হবে। রোজা রাগ হবে এর পূর্বে অ্যালেন ফের বলল। প্রিন্সেস আপনাকে বারবার খুঁজছেন। রোজা শান্ত হলো, বড় করে শ্বাস টেনে নিল। রিদির জন্য অন্তত তাকে হজম করতে হবে সবটা। সে ইতিমধ্যে তৈরি রুমে ঢুকে জাস্ট লিপস্টিক দিল। লিপস্টিকের ওপর কালো রঙের লালের মিশেলের গ্লাসটা নিল ফোনের পাশাপাশি।
জুতো জোড়া পরে বেরিয়ে এলো আজিজুল সাহেব, নিপা বেগম। রাজু গাড়িতে উঠে বসেছে। অ্যালেন আগ্রহের সাথে মেলে ধরেছে গাড়ির দরজা। তখনই অবচেতনে একবার চোখ তুলে তাকালেও দ্বিতীয়বার আর একবারও চোখ তুলে তাকায়নি। মাথা নত করে রোজার এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। গাড়িতে উঠে বসতে দেরি, চলতে নয়। হাওয়ার বেগে ড্রাইভার ড্রাইভ করবে না। যেদের বসে সে আসলেই দেরি করেছে। রীতি নিশ্চয়ই রাগ করবে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, বোঝে কম। রোজা বাইরের মানুষ, দিন শেষে এত ঘনিষ্ঠতা এমন দিনেও কি মানায়? রীতিকে কিছুটা উদ্বিগ্ন লাগছে। বিচলিতভাবে আড়ে আড়ে তাকাতে চাইছে বাইরের দিকটায়। সম্ভবত অনেক মানুষের উপস্থিতি অনুভব করে ভরকে গিয়েছে বাচ্চাটা। স্বাভাবিক, ও তো অনেক মানুষের মধ্যে থাকতে দেয়নি আদেল। সর্বদা কড়া পাহাড়ে রেখেছে। এজন্য পরিচিতদের বাইরে কাউকে দেখলে মেয়েটা মিয়ে যায়, উদ্বিগ্ন হয়ে পড়ে, অপছন্দ করে। আদিল বুঝে নেয় মুহূর্তেই। দুপায়ের তালুর উপর ভর ছেড়ে বসে মেয়ের সামনে, আলতোভাবে ধরে ওর নরম সরম বদ্ধ ছোট্ট হাত দুটো। সামান্য হাসার চেষ্টা করে প্রশ্ন করে, Is my princess feeling nervous? বাবার প্রশ্ন নিজেকে কেমন চোখের পলকে সামনে নেয় মেয়েটা। ও বরাবরই বাবার সামনে বাহাদুরি দেখাতে ভালোবাসে। বড়দের মতো বুকটা চওড়া করে বলে, তুমি আছো তো। আদিল মৃদু হাসে, মেয়ের কপালে চুমু এঁকে আওড়ায়। That's more like my girl. হৃদয় ভুলে যায় কিছুক্ষণ আগের উদ্বিগ্নতা। বাবার প্রশংসার মনে উচ্ছ্বাস এনে দেয়। দ্রুত ঘুরে ফিরে দেখায় বর্ণের সুন্দর বারবি গাউনটি আদিল ফ্রান্স থেকে আনিয়েছে। হট পিঙ্ক রঙের কাপড়টা সাটেন, বুকের দিকে স্টোন সিকোয়েন গ্লিটার দিয়ে সাজানো। কোমর থেকে নিচ অবধি ফ্লোরাল হয়ে নেমে ছুঁয়েছে জমিন। একদম রূপকথা রাজকন্যার মতো। মাথায় ক্রিস্টালের ক্রাউন, খুব শাটাল। বাচ্চার চেহারা অনুযায়ী একটা মেকওভারও দেওয়া হয়েছে। কোঁকড়ানো চুলগুলোতে ফুলের সাহায্যে সুন্দর হেয়ারস্টাইল করা। সব মিলে ফেরিটেলের প্রিন্সেস লাগছে। আদিল মুগ্ধ হয়। পেছনে দাঁড়ানো শান্তর উদ্দেশ্যে বলে, Makeup artist did a good job. Pay her more. ওকে বস। আজ ওর পরনে পুরো কালো রঙের থ্রি পিস শার্ট, মাথার চুল থেকে পায়ের জোতা পর্যন্ত কালোই মোড়ানো। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি বিচক্ষণ, রুক্ষ, সতর্ক লাগছে দেখতে। কানে ব্লুটুথটা অন থেকেছে সারাদিন। একটু পরপর এদিক ওদিক নির্দেশনা দিয়ে চলেছে। এক মুহূর্তের জন্য সরছে না আদিলের আশপাশ থেকে। ড্যাড, আমার প্রেজেন্ট কোথায়? রীতি ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তরের আছে। আদিল ডান শু তুলে বলে, উইশ টুইশ রেখে সোজা প্রেজেন্ট চাই। হৃদি হাতে মুখ ঢেকে হেসে ফেলে। পরে মুহূর্তেই ছুটে দু হাত বাবার গলা জড়িয়ে ধরে আবদার করে, উইশ মি ড্যাডি। আদিল বড় বাধ্য। মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে রেখে মিহি কণ্ঠে বলে যায়, হ্যাপিয়েস্ট বার্থডে টু ইউ মাই চাইল্ড। তো এবার আমার প্রেজেন্ট কোথায়? আদিল বুঝতে পেরে মেয়ে তার উপহার ভেবেই রেখেছে। আপাতত শুধু উপহারের নাম বলতেই মুখিয়ে আছে। বলে, কি চাই আমার রাজকন্যার? দ্যাট উইল গেট ইট ফর ইউ। হৃদি সামান্য সংকোচ করল, আর চোখে এক পলক তাকালো। শান্তকেও দেখে নিল। আদিল চোখের দৃষ্টি দিয়ে আস্থা দিতেই চোখ মুখ বুঝে বাচ্চা বাচ্চা গলায় ট্রেনের গতিতে বলল, I want a Rosa. Dad, I want her to stay with me forever. শান্ত চোয়াল আজ ঝুলে আসেনি। নির্বিকার চোখ মুখে অমন দাঁড়িয়ে থাকলো। বেচারা চোখে একরকম তারা ভাসল কিছুক্ষণের জন্য। থমথমে মুখে শুনে গেল হৃদির আবদারের মিষ্টি সুর। প্রত্যুত্তর আদিল নিশ্চুপ, শান্ত স্থির চোখে শুধু দেখেই গেল। এতে হৃদি অসন্তুষ্ট হয়, হাসপাস করে, ধরে বাবার বিশাল একটা হাত। শান্ত ভেবে রেখেছিল তার বসের থেকে কোনো জবাব আসবে না, কিন্তু তাকে আশ্চর্যের সপ্তমে পৌঁছে দিল আদিলের নির্বাক এক শব্দের জবাব। শান্তের পাশাপাশি হৃদিও চমকে উঠছে, বড় বড় চোখে চেয়ে আওড়ায়, Daddy, are you saying আদিলের চোখ হাসে। ধূসর রঙা চোখের মণিতে তারারা ভাসে। খাদ্যে নামে গভীর কণ্ঠে সুর। কিরে এতক্ষণ লাগে? কত দূর? শান্তর প্রশ্নের সামনে নির্বিকার সরু চোখে চেয়ে আছে। রাস্তার সিগন্যাল পড়েছে। গাড়ি আপাতত ফুল স্টপ। কানে ব্লুটুথটাও আর একটু ভালোভাবে কানে ডুবিয়ে পড়লাম। লাগবে মিনিট 10। এতক্ষণ লাগছেই বা কেন? ঘুমাই গেছিস নাকি? অ্যালেন সঙ্গে সঙ্গে উত্তর দিল না, আর চোখে তাকালো কার মিররে।
তার সোজা পেছনে রোজা বসে আছে, হাতে লাল গোলাপের এক বিশাল বুকে। কিছুক্ষণ পর পর ফুলের ঘ্রাণ নিচে চোখ বুজে। তার পাশে নিপা বেগম, রাজু আর আজিজুল সাহেব। পেছনে গাড়িতে অ্যালেন কণ্ঠ নামিয়ে এক প্রকার ফিসফিস করেই বলল। বস কোথায়? শান্ত তখন হাতের ইশারায় দোতলা থেকে নিচের বডিগার্ডদের নির্দেশ দিয়ে চলেছে। ইতিমধ্যে নিচের ফ্লোরে অতিথিরা চলে এসেছে বলল। নামেনি, উপরে। কেন? অ্যালেন ফের ফিসফিস করে বলল। বস বড়সড় একটা ধাক্কা খাবেন, আমি ফিউচার দেখছি চোখের সামনে। শান্ত আগ্রহী হয়, ডান ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। কিছু হয়েছে? অ্যালেন জবাব দেয় না, আর মিচকে হেসে কলটা ফট করে কেটে দেয়। সে জীবনে অনেক সুন্দরী নারী দেখেছে, অনেক। সেই তুলনায় তার বস তো কয়েক ধাপ এগিয়ে নিশ্চয়ই। এরপরেও অ্যালেন মানতে বাধ্য, বলতে বাধ্য, মিস রোজা, শি ইজ টু মাচ বিউটিফুল। আর সে আজ করতে পারছে। তার বসের ভাবনাও হয়তো বা একই, বা তার চেয়েও বেশি হবে। বসের ধারণার বাইরে, মনে হয় তার কল্পনারও বাইরে, তার সহ্যের সীমানার বাইরে নিশ্চয়। প্রবেশ পথে ছিল শক্ত পাহারা। গেস্ট লিস্টের বাইরে একটা মানুষও ঢোকার অনুমতি পেল না, যিনি অতিথি তার সাথে কেউ হলেও না। অর্থাৎ লিস্টে আপনার নাম আছে মানে শুধু আপনি প্রবেশের অনুমতি পাচ্ছেন। পার্কিং এরিয়া জুড়ে সব নামি দামি গাড়ি সারি, বাল্বের আলোয় চারিপাশটা উজ্জ্বল। রোজাদের গাড়ি প্রবেশ করেছে মির্জা বাড়ির ভেতরে। সরু পথ ধরে আসছে বাড়ির ফটকের দিকে, কিন্তু চটজলদি এগিয়ে এসে ব্যাকসিটের দরজা মেলে ধরলাম। টকটকে লাল রঙের উঁচু জুতায় সজ্জিত ডান পা এসে স্পর্শ করলো চকচকে সরু পথ। শাড়ির আঁচল লম্বা সামলে বেরিয়ে এলো রোজা, মাথাটা একটু নুয়েই ভেতর থেকে ফুলের তোড়াটা হাতে তুলে নিল সে। সোজা হয়ে এবারে তাকালো চতুর্দিকে। সে আসতে আসতেই দেখেছে সজ্জিত পথ, গাছদের গায়েও লাইটিং করা হয়েছে। বাগান এরিয়া জুড়ে অনেক অপরিচিত মুখের আধিপত্য। আপাতত অনেকের দৃষ্টি এদিকে। রোজা সামান্য কুণ্ঠিত বোধ করে দৃষ্টিগুলো অনুভব করে। ভেতরে অন্যরকম ভয় কাজ করে। সুঠাম দেহের, সব লম্বা চোড়া, পুরুষদের ভীষণ বিত্তশালী বলেই মনে হলো। যেখানে রোজা একটা পিঁপড়া মাত্র, যে কারো পায়ের তলে পিষে যেতে পারে। আর তাদের আগ্রহী দৃষ্টি তার উপরেই। হঠাৎ অ্যালেন এসে ভীষণ দায়িত্ববোধ নিয়ে দাঁড়িয়েছে রোজার সামনে। একরকম সবার দৃষ্টির আড়াল করেই দাঁড়ানো, যাকে বলে। হাতের ইশারা দিয়েই প্রবেশের জন্য বলে। মিস রোজা প্লিজ। আজিজুল সাহেব, নিপা বেগম গাড়ি থেকে নেমে তাজ্জব বনে গেছেন। পরপর সংকোচ বোধ করছেন। তাদের কল্পনার চেয়েও বিত্তশালী অবস্থা সব। ভয়ে তাদের শরীর আটোসাটো হয়ে এসেছে। অন্যদিকে রাজু ভীষণ চঞ্চল, সবটা কৌতূহল নিয়ে দেখছে সে। তার পাশে বডিগার্ড না থাকলেও এতক্ষণে এইদিক ওদিক খেটে উঠে দেখতো সে। নিপা বেগম ছেলের হাব্বা বুঝে ফেললেন, চট করে ধরলেন ওর হাত, নিজের সাথে চেনে নিয়ে হাঁটা ধরলেন স্বামীর পেছন পেছন। আজিজুল সাহেব ক্র্যাশ ধরে হেঁটে এসে দাঁড়িয়েছেন মেয়ের পাশে। রোজা তখন পরিবার নিয়ে প্রবেশ করলো ভেতরে। কিছুক্ষণের জন্য চিনতেই পারল না ভেতরটা। নিচের পুরো ফ্লোরের দৃশ্যই পরিবর্তন হয়েছে। 3-4 জনের গ্রুপের জন্য ছোট ছোট টেবিল চেয়ার বসানো হয়েছে। আধুনিকভাবে মৃদু আওয়াজে টোন বাজছে। একপাশে কার্টুন এরিয়া, ওখানটা ডিজনিল্যান্ডের মতন সাজানো। সিঁড়িপথে রেড কার্পেটে সিঁড়ি হাতল ফুল দিয়ে সাজানো। বিশাল ডিজনি কেক দাঁড় করানো। আনাচে কানাচে আলোয় ভর্তি, সবটা দিনের মতো উজ্জ্বল। রাজ মুগ্ধ হয়ে বড় বোনের হাতটা চেনি থলে উত্তেজনায় ওর চোখে মুখ জলজল করছে। রোজা নিজেও ভারী আশ্চর্য হয়েছে। দীর্ঘশ্বাসও ফেললো, নিজ মনে আওড়ালো। বড় লোকদের সব বড় লোকই ব্যাপার স্যাপার। অ্যালেন পেছনে দাঁড়িয়েছিল, মাথাটা নুইয়ে আলতো গলায় প্রশ্ন করল। কিছু বললেন মিস রোজা? রোজা আর চোখে চেয়ে চুপসে যাওয়া গলায় বলল, কিছু না। অ্যালেন হাতের ইশারায় একটা পাশের টেবিল চেয়ার দেখিয়ে আজিজুল সাহেব, নিপা বেগম এবং রাজুকে উদ্দেশ্য করে বললাম, তাদের তবে বসিয়ে দিই। রোজা মাথা দিলে সম্মতি দেয়। আশেপাশে এসে যে রিধির খোঁজ করে। অবশ্য এদিকে মেয়েটা থাকলে তার খোঁজ করার প্রয়োজনও পড়তো না, পাখির মতো উড়ে আসতো। বেবি হেসে ফেলে সে নিঃশব্দে। ব্যাকুল হয়ে ওকে দেখার জন্য এও বুঝতে পারে বাচ্চা গাল এখনো নামেনি। এ পর্যায়ে খেয়াল করলো অ্যালেন সরছে না, নড়ছে না, চুপচাপ তার পেছনে দাঁড়িয়েছে। হুটহাট ব্লুটুথে ফুসুর ফাঁসুর করছে। অ্যালেনের এমন পাহারা দেওয়া অস্তিত্ব যেমন রোজাকে ভরকাচ্ছে, তেমনি উপস্থিত অনেককেই। ঘুরে ফিরে অনেকেই এদিকটাতে তাকাচ্ছে। কিঞ্চিত কৌতূহলী হয়ে রোজা চেষ্টা করছে দৃষ্টিগুলো অগ্রাহ্য করা। চাপা গলা এজাজ রায় প্রশ্ন করেই ফেললো অ্যালেনের উদ্দেশ্যে, আপনার কোনো কাজ নেই? অ্যালেনের ভদ্রতা সূচক সোজা জবাব,
আমার কাজই করছি। হ্যাঁ, রোজা বুঝে পেল না তার পেছনে দাঁড়িয়ে থেকে কি কাজ করছে। কেমন কাজ এটা? যতটুকু সে জানে, অ্যালেন আদিল মির্জার 2 হাতের 1 হাত। ওই হাত এখানে থাকার মানে আছে? এমনিতেই তো বডিগার্ড দিয়ে ভর্তি। রোজা আর ভাবতে পারেনি। হলরুমের বাতিগুলো সব বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। জ্বলে উঠে সিঁড়ির বাতি। জন্মদিনের একটা টোন বাজছে এজাজ রায়। সিঁড়ির একদম মাথায় এসে দাঁড়িয়েছে রিধি। পরপর তার পেছনে এসে দাঁড়িয়েছে আদিল মির্জা। রিধির হাত ধরে নামছে ধীরে সুস্থে। রোজা মুগ্ধ হয়। এক দৃষ্টিতে দেখছে পুতুলের মতো বাচ্চাটাকে মিষ্টি করে হেসে হেসে নামছে সে। এই মুহূর্তে সকল বাতি ফের চলেছে। রিধি নিচে তাকিয়েই ছিল। সিঁড়ি বেয়ে নামতেই নামতেই কাউকে ব্যাকুলভাবে খুঁজছিল ওর চোখ জোড়া। রোজাকে দেখতে পেয়ে কেমন চঞ্চল হয়ে উঠে, উচ্ছ্বাস নিয়ে জেগে ওঠে মুহূর্তেই। স্নো হোয়াইট। আদিল চেয়েছিল পরিচিতদের মুখের দিকে, যারা হাতের ইশারা করেছে ড্রিঙ্কসের গ্লাস সহ, হাসছে ডাকছে। প্রত্যুত্তরে তাদেরও সে ইশারাই করছিল। হঠাৎ মেয়ের সম্বোধন শুনে তাকালো নিজেও। ওর দৃষ্টি অনুসরণ করে বাম দিকটায় তাকাতে কেমন দৃষ্টি থমকালো এবং লম্বা সময় তাকিয়ে থাকলো। তার ধূসর চোখ জোড়ার দৃষ্টি আর ফেরাতেই পারল না, হিপনোটাইজের মতন। যখন অসাবধানতায় কদম বাড়ল, অমনি পায়ের ব্যালেন্স হারিয়ে বসলো। শরীর শুদ্ধ সে নড়ে উঠল। এই তো দুমড়ে মুচড়ে পড়বে, ওই সময় বেশ দ্রুত সিঁড়ির হাতল ধরে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেল। আশ্চর্য হলো এক প্রকার নিজের কানের উপরে। রিধি ইতিমধ্যেই বাবার হাত ছেড়ে ছুটেছে রোজার উদ্দেশ্যে। রোজাও এক হাতে ফুলের তোড়া ধরে অন্য হাতটা মেলে দিয়েছে বাচ্চাটাকে বুকে নেওয়ার জন্য। রিধি এসে জাপটে ধরল তার কোমর। ওকে জড়িয়ে নেয় রোজা। রিধির কণ্ঠে অভিমান উপচে পড়ছে। তুমি এত লেট কেন? আমি কত অপেক্ষা করেছি জানো? সারা বেলা তোমাকে খুঁজেছি। রোজা মৃদু স্পর্শে ছুঁয়ে দেয় রিধির নাক, বলে, এই জন্যই তো চলে এলাম চট জলদি। শুভ জন্মদিন সোনা। রিধি কিলকিল করে হেসে ফুলের তোড়াটা দিকে চেয়ে প্রশ্ন করে, আমার জন্য? ফর মাই ফ্রি দি সোনা। রিধি ফুলের তোড়াটা 2 হাতে বুকে জড়িয়ে কেমন মিষ্টি করে হাসতে থাকলো। রোজা মুগ্ধ হলো। মুগ্ধতায় সে চারপাশটা ফুলেই বসেছিল। ও সময় হঠাৎ অ্যালেন কাশলো হালকা গলায়, পরপর কাশলো শান্ত। রোজা যাত্রায় খেয়াল করলো শান্তকে। কখন সে দাঁড়িয়েছে এখানে। পরপর একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করে মাথা তুলে তাকালো। গভীর ধূসর রঙা চোখের দৃষ্টির মিলন হতে থমকে গেল হৃৎপিণ্ড। কেমন শিউরে উঠলো শরীর। আনমনা বিচলিত হলো। অদূরে আদিল এখনো দাঁড়িয়ে আছে। দৃষ্টি এখানে না, ঠিক তার উপর। রোজা আর দৃষ্টি তুলে তাকায় না, সাহস করে না। কেমন গা ছমছম করছে তার। রিধি হাতটা বাড়িয়ে দিলে আলতোভাবে ধরে ছোট্ট হাতটা ধরে দৃষ্টি রিধিতে রেখেই দাঁড়িয়ে থাকলো। বুঝতে পারলো, অনুভব করলো আদিল মির্জা এদিকেই এগিয়ে আসছে। রোজা দেখতে পাচ্ছে কালো জুতো জোড়া তার সামনে এসে থামতেই রোজা অনিচ্ছুক হয়েও মুখ খোলে। গুড ইভিনিং স্যার। আদিল প্রত্যুত্তরের শব্দ করে। হুম, এরপর একটু সময় নিয়ে বলতে নেয়। ইউ রোজা চোখ তুলে তাকালো। আদিল গম্ভীর মুখে বাক্যটা শেষ করলাম। লুক নাইস। রোজার শরীর শক্ত হয়ে আসে। স্পষ্ট দেখলো বাক্যটুকু বলতে বলতে আপাতমস্তক তাকেই দেখলো। কি অসভ্য লোকটা। রোজার কপালে গুটি কয়েক ফাঁস পড়ল। অসন্তুষ্ট হলো এই ধরনের প্রশংসা আদিল মির্জার মুখ থেকে বিরক্তিকরই শোনালো তার কাছে। সে বিরক্ত হয়েছে, তার চোখে মুখে স্পষ্ট। এজন্য দৃষ্টি নামায়, মুখ লুকোয়। ভাগ্যিস সামনে এটা বিত্তশালী কেউ একজন, না হলে দুটো খুশি রোজা চটপট বসিয়ে দিত। এককালে কত ছেলে পেলে সে মেরেছে তা অগণিত। আদিল অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। কাজ সূত্রে অনেক কাছের লোকজন এসেছে, তাই মেয়েকে নিয়ে সে সরে গেছে। অতিথিদের সাথে কুশল বিনিময় করছে, মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছে। রোজা আর ওদিকে তাকালো না, রিধিকেও দেখার চেষ্টা করলো না। সে ভুলেও চোখাচোখি অবধি মেলাতে চায় না ওই লোকের সাথে। কেক কাঁচা হলে সে পরিবার নিয়ে বেরিয়ে যাবে। পুরোটার সময় রোজা উপলব্ধি করছিল কড়া একজোড়া চোখের দৃষ্টি তাকে কেউ দেখছে এমন অনুভূতি তাকে মিলিয়ে দিচ্ছে, চটপট করাচ্ছে। রোজা আলতো হাতে ছাড়া আঁচল পেছন দিয়ে চেনে ডান হাতে এনে ধরল। উদ্বিগ্নতা কমানোর একটা উপায় মাত্র। তাকালো বাবা মায়ের টেবিলের দিকে। নিবা বেগম আর রাজু ফ্যালফ্যাল করে চেয়ে আছে। রীতি যে দিকটায় ওই দিকটায় সম্ভবত। ওদের তো ভীষণ আগ্রহ ছিল বাচ্চাটাকে সামনাসামনি দেখার। টেবিলের থেকে একটু দূরে ধ্রুব দাঁড়িয়ে আছে। সম্ভবত সে দেখাশোনা করছে এই দিকটা।
রোজা কদম বাড়ালো বাবা মায়ের দিকে, উদ্দেশ্যে বসবে, কিন্তু সেই সুযোগ হয় না। পেছন থেকে অ্যালান ধীর গলায় বলে, মিস রোজা, কেক কাটা হবে এখন। রোজা বুঝতে পারে কেক কাটা হবে মানে তো সামনে দাঁড়াতে হবে, বসে লাভ নেই এক মুহূর্তের জন্য। অজ্ঞতা দাঁড়িয়ে থাকে, পর্যবেক্ষণ করে হাতের বড় ডার্ক রেড রঙা নেলসগুলো। ও সময় রীতি ডাক পড়ল, স্নো হোয়াইট, আসো। রোজা তাকালো মিষ্টি বাচ্চাটার দিকে, বাবার হাত ধরে সামনে বাম হাত নাড়িয়ে ডাকছে। রোজা ইশারায় বোঝায় সে ওখানে যাবে না, তা মানল না। মেয়েটা ফিরে ডাকলো, আসো না, আসো। বাধ্য হয়ে রোজা এগোয় কয়েক কদম। অনেকেই এসে গোল হয়ে দাঁড়িয়েছে এক জায়গায়। রোজা দাঁড়িয়েছে মস্ত বড় কেকটার সামনে, ওকে কেকের আড়ালে দেখাই যাচ্ছে না। একরকম মাথাটা বের করে আরে আরে চেয়ে বারবার রোজাকেই ডাকছে, কিন্তু রোজা কখনো যাবে না। পাগল নাকি? সে হাতের ইশারা বোঝালো তাকে ছাড়া কেক কাটতে। সুর তুললো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রিডি, হ্যাপি বার্থডে টু ইউ। এতে মেয়েটা মানে বাবার ইশারায় সবার দলবদ্ধ সুরে কেক কাটে। হাতে একটুখানি কেক নিয়ে তাকালো আদিলের দিকে। আদিল কোমর বাঁকিয়ে মাথাটা নুইয়ে আনে মেয়ের সামনে, হাত থেকে কেক খেলো একটুখানি, ব্যাস। এরপরই কেক নিয়ে বাচ্চাটা রোজার দিকে ছুটে আসছে। রোজা অসহায় হয়, আবেগে আপ্লুত। তার ভেতরের অন্যরকম অনুভূতি ঘূর্ণিঝড় বইছে যে রীতির চঞ্চল হাতে বাধ্যভাবে মাথা নুইয়ে খেলো একটুখানি। নিজেও ওর হাত থেকে একটু নিয়ে খাইয়ে দিল, ফিসফিস করে জানালো, হ্যাপি বার্থডে সোনা। জবাবে কেক মাখা ঠোঁট দুটো রীতি বসিয়ে দিল রোজার ছোঁচে। স্নো হোয়াইট, তোমাকে একদম ডল লাগছে। আমি তো চোখ সরাতেই পারছি না। ইউ আর সো বিউটিফুল। রোজা হেসে ফেলে ফিক করে, ফিসফিস করে বলল, তোমাকে লিটল বারবি লাগছে, বারবি ডল। রাজু রোজার পেছনেই ছিল। এসাজা বেরিয়ে এলো পেছন থেকে সামনে, কেমন ভাবলার মতো মুগ্ধ চোখে চেয়ে থেকে বলল, হাই। রীতি চোখ পিটপিট করে তাকালো, থমথমে মুখে পুরো রাজুকে অগ্রাহ্য করল। দৃষ্টি ফিরে আবারও রোজার দিকে তাকিয়ে হাসলো। রাজু আশ্চর্য হতভম্ব। রোজার এতে আরো হাসি পেল, হাসি আজকে বলল, সোনা, দিস ইজ মাই ব্রাদার। এবারে প্রথম মিচা আগ্রহ পেল, ভালোভাবে তাকালো রাজুর দিকে, মিষ্টি করে হেসে ডাকলো, হ্যালো আঙ্কেল। রাজু উচ্ছ্বাসে ফেঁচে পড়ল, ভীষণ ব্যাকুল হয়ে আলাপ করার চেষ্টা করলো। ওর যে পিচিটাকে ভীষণ ভালো লেগেছে, কেমন পুতুল পুতুল দেখতে, অথচ হৃদির মোচেও আলাপ করে আগ্রহ নেই। ও রোজার কাছে থাকতে আগ্রহী, ঘুরে ফিরে বারবার রোজার আঁচলের তলায় ঢুকছে। রোজা রাজুর আপন বোন না হলে ভেবেই ফেলতো এই মেয়েটা তার বোনের মেয়ে। এতটুকু ভেবেই সে জিহ্বা দিয়ে দাঁত কাটলো। ইস! রোজা সহস্র চেষ্টা করেও দ্রুত বেরোনোর পথ পেলই না। রীতি পিছুই ছাড়ছে না। একটু পর পর এসে লেপ্টে আছে পাশে, বড় বড় চোখে দেখছে রিপা বেগম, আজিজুল সাহেব আর রাজুকে। তাদের পরিচয় জানতে পেরেই মেয়েটা এখন ভীষণ আগ্রহী। রিপা বেগমের সাথে হাতও মিলিয়েছে, বারবার করে জিজ্ঞেস করছে, তুমি স্নো হোয়াইটকে কোথা থেকে এনেছো? রোজা তখন এত হাসি পেল, মায়া হলো ভীষণ। ইচ্ছে করলো শক্ত করে ওকে বুকের ভেতর চাপচে রাখলো। হৃদিকে কোলে বসিয়ে বুকে আগলে রাখলো। তার পেছনে ধ্রুব দাঁড়িয়ে আছে। অতিথিদের খানাপিনার মুহূর্ত চলছে, নিজে নিয়েই খাওয়া যাচ্ছে। নানা পদের ডিশেস শো করা আছে, পছন্দ মোতাবেক নিয়ে খাবে এমন। রোজার খিদে নেই, সে খাবে না। নিপা বেগম, আজিজুল সাহেব আর রাজু খেয়ে নিচ্ছে। এজাজের মরিয়ম বেগমকেও দেখতে পেল। সে একাই এসেছে, সাহায্য করেছে সব কিছুতে। নিজে এক ফাঁকে এসে কথা বলে গেল। হৃদি চোখ দুটো ঘুমে বুঝে আসছে, আদিল অনেকক্ষণ আগে মেয়েকে নিয়ে খাইয়েছে নিজে। বড় মজলিসের মধ্যে ওই দিকটায় বসেছিল কয়েকজনকে নিয়ে। কেমন আলাপ করতে করতে মেয়েকে কোলে বসিয়ে খাওয়ালো। ব্যাপারটা না চাইতেও রোজাকে মুগ্ধ করেছে। নিজের মেয়ের প্রতি আদিল মির্জার দায়িত্ববোধ, ভালোবাসা বরাবরই রোজাকে আপ্লুত করায়। অমন গম্ভীর মানুষটার এমন সফট দিক আছে, কল্পনাও করা যায় না। রোজা পারে না, তাই যতবার দেখে আশ্চর্য হয়, মুগ্ধ হয়। ঘুমাবো। রোজা তাকালো, হৃদি প্রায় ঘুমিয়ে পড়ছে। বলা, ওই তো মরিয়ম আন্টি, সে নিয়ে যাক রুমে গিয়ে শুয়ে পড়ো কেমন। খুম কঞ্চে বাচ্চাটা আবদার করে গেল। তুমি চলো, আমার সাথে চলো।
রোজা বাধ্য হয় নিপা বেগমকে জানিয়ে হৃদিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। সিঁড়িত হলো শাড়ি পরে ওকে কোলে নিয়েই উঠতে হিমশিম খেলেও অবশেষে পারলো উঠে আসতে। হৃদির রুমে এসে ওকে বিছানায় শুইয়ে দিল। নিজে পাশে বসে ঘুম পাড়ানোর মতো বুকে আদর করতেই থাকলো। হৃদি ঘুমের মতো একটু পর পর বলছে, স্নো হোয়াইট তুমি যেও না। আছি আমি, ঘুমাও। সময় গড়াচ্ছে। হৃদির গা থেকে হাত সরলে মেয়েটা পিটপিট করে চোখ মেলে চাইছে। কি বিচ্ছু! দেখতে দেখতে বেশি দেরি হয়ে গেল। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। অবশেষে মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। হাত সরালেও উঠেনি। রোজা ঘড়ির দিকে তাকালো। রাতের 12টা। তার মাথায় হাত পুরো। বাবা মা এখন অপেক্ষা করছে নিচে। ইস! রোজা তাড়াতাড়ি বেরোয় রুম ছেড়ে। অপর থেকে উকি দিয়ে দেখলো পুরো ফ্লোর ফাঁকা। একটা মানুষ মাত্র নেই। আশ্চর্য! অতিথিরা না হয় ফিরেছে, তার পরিবার কোথায়? রোজা হঠাৎ সতর্ক হয়। হঠাৎ একটা অনুভব করে কিছু পিছু চাইতেই দেখলো আদিল নামছে উপর থেকে। তার হাতে মদের গ্লাস, পেছনে শান্ত অ্যালান। রোজা পারে না চলে যেতে। ওই সামর্থ্য তার নেই যে। বাধ্য কর্মচারীর মতন শান্তভাবে দাঁড়ায়। আদিল সিঁড়িগুলো বেয়ে নামতে দৃষ্টি নিচে রেখে মিহি গলায় বলে, প্রিন্সেস ঘুমিয়েছে স্যার, এই জন্য বড্ড দেরি হয়ে গেল। আমার ফ্যামিলিও অপেক্ষা করছে। আজ তবে আসি স্যার, গুড নাইট। আর এক সেকেন্ডও সে দাঁড়াতে পারল না। ধৈর্য যে হলো না জবাব শোনার। বড্ড তাড়ায় সে। এখান থেকে বেরোতে পারলে সে শান্তি। দ্রুত সিঁড়ি বেয়ে নামতে চাইল, এড়াতে চাইল ওই অদ্ভুত দৃষ্টি, তাকে অসহ্য করে তোলা লোকটার উপস্থিতি। অথচ আদিলের এক বাক্যে সে ভরকে গেল। তাদের পাঠিয়ে দিয়েছি। রোজা চমকেওছে। দ্রুত গতিতে ফিরে তাকাতে চাইলে শাড়ির সাথে হিল স্পর্শ করে। শাড়িতে জুতোর পাড়া পড়তেই শরীরসহ বেগে আসে পুরো সে। মুখ থুবড়ে পড়তে নিতেই কেমন ঝড়ের বেগে আদিল এসে ধরল। এই সেই ধরা না, গভীরভাবে ধরা যাকে বলে, যেই ধরা পাতলা চামড়ায় দাগ ফেলতে পারে। আদিলের পুরুষালী রুক্ষ অভদ্র ডান হাতটা সোজা গিয়ে পড়েছে রোজার লতানো শীর্ণ কোমরে। নরম পেটের কাজটা স্পর্শ পেতেই রোজা চমকে উঠছে। শ্বাস বন্ধ হয়, মুখে মেঘ জমে, মাথা কাজ করে না। বোধগম্য হওয়ার আগেই তার দু হাত কাজ করে। আদিলের বুক ঠেলে সরিয়ে দিতে চাইল বড্ড শক্ত করে। এতে আবারও পড়তে নেয় হুড়মুড়িয়ে। আদিল চোখ নাড়ায়, দৃষ্টি শক্ত হয়। অবাধ্যতা অবজ্ঞা সে মোটেও বরদাস্ত করতে পারে না। তাই এবারে রোজাকে ধরে আরো দৃঢ়, আরো শক্ত করে ঘনিষ্ঠভাবে এক ঝটকায় টেনে এনে চেপে ধরে তার শক্তপোক্ত বুকের সাথে। ফের শীর্ণ কোমরখানা পেঁচিয়ে নিয়েছে তার হাতটা। পেটের নরম জায়গাটা ছুঁয়ে যেন মস্তিষ্কই কাজ করা বন্ধ করে দেয়। এক মুহূর্তের জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগে সব। শ্বাসও বন্ধ হয়ে আছে উদ্ভ্রান্তের মতন। কেমন অবাতের মতো আঙুলগুলো নিচে নিচে নড়ে, গভীরভাবে ছোঁয় উদম ধবধবে ফসা পেটের অংশটুকু, চাপ দেয় ওইখানটায়। রোজার দম বন্ধ হয়ে আসে, মাথার ভেতরটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়। পর মুহূর্তেই চোখের পলকে পিনপত্র নীরবতায় ভাঙে এক চরের তীব্র শব্দে। সে শব্দে কেঁপে ওঠে পেছনে দাঁড়ানো অ্যালান আর শান্ত পর্যন্ত। হা হয়ে আসে তাদের মুখ, রীতিমতো স্তব্ধ তারা। রোজা চর মেরে আর দাঁড়াতে পারল না, ওই শক্তি তার নেই। তার শরীর রীতিমতো কাঁপছে থরথর করে। দৃশ্যমান রূপে এসে দ্রুত সিঁড়িগুলো বেয়ে নামতে চাইল, দ্রুত কদমে পালাতে চাইল। আদিল ততক্ষণ কিংকর্তব্য বিমোট। তার বাম গালটা ডান কাঁধের দিকে হেলে পড়ে আছে। তার পুরো শরীরটা বরফের মতো জমে আছে। এই পিনপত্র নিরাপত্তাটুকু ভাঙলো পর মুহূর্তে। রাগে জেদে আদিল হাত সহ গ্লাসটা সিঁড়ির হাতলে মারতেই তীব্র শব্দে সাথে সাথে তার হাতটা কেচে গল গল করে রক্ত ঝরতে থাকলো। রোজা মৃদু চিৎকার করে উঠে ওই আওয়াজে আরো জোরে সরে পা চালাতে চায়, অথচ পেছনে থেকে আসা ভারী পদাচরণের শব্দ তার কদমও কেঁপে উঠছে। পরপরই মনে হলো পাগলা এক ঘূর্ণিঝড় এসে তাকে ধাক্কা দিয়ে রেলিংয়ে ঘেঁষিয়েছে। রোজা ব্যথা কুকিয়ে উঠতেও পারে না। পূর্বে একটা রক্তাক্ত হাত এসে টিপে ধরে তার গলা। মুহূর্তে তাজা গরম রক্তে মেখে যায় ওই খাঁচা। রক্ত গলা বেয়ে চুয়ে চুয়ে ক্রমশ ভেতরে প্রবেশ করছে। রক্তের গন্ধে রোজা আতঙ্কে কেমন শক্ত হয়ে গেছে, ভয়ে একরকম পাথুরে হয়ে আছে পুরো সে। আদিল ফের অন্য হাতটা রাখলো ওই কোমরে, যেখানে ছোঁয়ার জন্য সে চর খেয়েছে। আদিল মির্জাকে চর মারা। আদিল পেঁচে একরকম থাবায় বসায়, খামচে ধরে
মাথাটা এগিয়ে নেয় রোজার মুখ বরাবর, নাকে নাক স্পর্শ করে, আর কিঞ্চিত মুখ বাড়ালেই লিপস্টিকে সজ্জিত ঠোঁটজোড়া ছুঁতে পারবে আদিলের গরম অস্থির অবিন্যস্ত নিঃশ্বাস পড়তে থাকে রোজার গালে। গলায় আরো জোর দিয়ে তাতে তৎ পিষে আওড়ালো এবারে। শরীরে অনেক শক্তি। হাউ অ্যাবাউট আই গিভ ইউ এ গুড রিজন টু ইউজ দেম, মিস রোজা? রোজার আতঙ্কে চেয়ে আছে, বড় করে চাওয়া চোখ দুটো এক মুহূর্ত বুঝে আসে, পরের মুহূর্তে তার শরীরে ভার ছেড়ে দেয় পুরোপুরি। নির্জীবভাবে লুটিয়ে পড়তে নেয় সিঁড়িতে। আদিল দ্রুত 2 হাত ধরে আগলে নিল এক ঝটকায়। এবারে যখন বুকে এনে পিষে তুলল শরীরটা, আর অবজ্ঞা করে না রোজা, কেমন শান্তভাবে পড়ে থাকে, অজ্ঞান হয়ে গেছে। আদিলের রক্তাক্ত হাতটাই ফের গিয়ে পড়েছে রোজার কোমরে, রক্তের ছাপ পড়ে রক্তারক্তি অবস্থা পেটের কাছেও। ওইদিকে ধ্যান নেই আদিলের। সে অপলক দেখলো রোজার মুখ, চোখ, নাক, ঠোঁট সবকিছুতে এত নিখুঁত, যেন খোদার বড় যত্নের তৈরি। আদিল হাত বাড়ায়, মুখের সামনে পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়, বিড়বিড় করে আপন মনে। এত সাহস, এত স্পর্ধা নিমিশেই শেষ। একসময় নিজেই রোজার শরীরটা 2 হাতে পাজা করে তুলে নিল, ওই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। নামলো সিঁড়িগুলো পেয়ে নিচের ফ্লোরের লিভিং রুমের সোফাটায় শুইয়ে দিল, লম্বালম্বি করে ঝুঁকে বেহায়ের মতো দেখলো এলোমেলো শাড়ি ভেদ হওয়া আপত্তিকর দৃশ্য। এক পর্যায়ে লম্বা শ্বাস পেল, গায়ের কোট খুলে মেলে দিল রোজার শরীরে। এ যাত্রায় শান্ত অ্যালেন এসে দাঁড়িয়েছে, দূরত্ব রেখে দুজনা নীরব নির্বিকার, আপাতত কোনো টুশব্দ করেনি। সাহস হচ্ছে না আজ শান্তর। আদিল কথা বলে না, অস্থিরভাবে বসে রোজার মাথার কাছটায়, থাকে নির্নিমেষ। মৃদু আলোয় রোজাকে কল্পনার মতো সুন্দর লাগলো। অশান্ত হয়ে আদিল একটা সিগারেট ধরো বেশ দ্রুত ভঙ্গিতে, চোটে সিগারেট পিষে একটা টান দিয়ে সিগারেটের ছোটে থাকা অবস্থাতেই পিঠ স্পর্শ করলো সোফায়, মাথাটা সোফার হাতলে এলিয়ে দিল, চোখ বুঝল, ডান হাতটাও সোফার হাতলে। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে ফ্লোরে। সেই রক্ত পড়ার শব্দটুকু নিস্তব্ধতার মাঝে যেন শোনা যাচ্ছে। শান্ত কিছু বলতে গিয়েও পারছে না, অথচ আদিলের রক্তাক্ত হাতও সহ্য করতে পারছে না। কিছু বলার জন্য মুখ খুললেও শব্দ বেরোচ্ছে না। এ বেলায় অ্যালেনের হাতে টান ওর সাথে বেরোতে বাধ্য হচ্ছিল। ওই সময়তে বাতাস যেন কেমন কানে কানে ফিসফিস করে ওঠে, অমন মৃদু আওয়াজে গুঙিয়ে যাওয়া একটি গানের কিছু লাইনের সুর কর্ণগোচর হলো। থামলো শান্ত, অ্যালেনের পাছড়াও। আখিয়া মেরে তেরে দিল पे वार करे तेरी ये यादा जानिए तुझे ना पता जानिए है ऐसा निशा जानिए मेरा दिल को प्यार करे। আদিলের বাবা মরহুম ওসমান মির্জা ছিলেন প্রভাবশালী লোক, সফল ব্যবসায়ীর পাশাপাশি তার আন্ডারওয়ার্ল্ডে বিশাল বড় হাত ছিল। একসময় ব্যবসা ছেড়ে পুরোপুরি আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার সাথে জড়িয়ে পড়লেন, যেখানে নিত্যদিন খুনোখুনিটা ছিল অনেকটা ভাত পানির মতন। দেশের মধ্যে ভারী এক ক্রিমিনাল রেকর্ড ছিল, সাথে ক্ষমতা, কালো টাকার পাহাড়। বিপরীতে আদিলের মা মরহুম গুলনাহার ছিলেন সুস্থ স্বাভাবিক এক পরিবারের আদরের একটি মাত্র সন্তান। গুলনাহারের বাবা ছিলেন সিনিয়র সাংবাদিক, সততা আর নিষ্ঠা যার রঞ্জে রঞ্জে ছিল। তাই তো রাজনৈতিক এক বড়সড় ঝামেলায় জড়ান তখনকার প্রভাবশালী সন্ত্রাস ওসমান মির্জার সাথে। ওসমান মির্জা তখনও তরুণ, শরীরে রক্ত গরম, তার গুহায় বিনা অনুমতিতে ঢোকার স্পর্ধার শাস্তিটা দিয়েছিলেন ভিন্নভাবে। ভদ্রলোকের একমাত্র আদরের কন্যাকে লোকজন দিয়ে তুলে আনিয়েছিলেন। শাস্তি তার উছিলায় তোলা হলেও ওসমান মির্জা ভেবে রেখেছিলেন মেয়েটাকে 4-5 দিন পরে আবার ফিরে দেবেন। স্রেফ মেয়ের বাবাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তুলে আনা মাত্র নিজের তৃপ্তি মিটলেই অস্পর্শীয় সুরক্ষিত মেয়েটিকে পাঠিয়ে দিবেন। তবে ভাগ্যের খেলার যেন ভিন্ন। কে জানতো তার তৃপ্তি যে আর মেটারই ছিল না, তৃষ্ণা যে আরো ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। কে বলেছিল গুলনাহারকে রূপবতী, পর্দাশীল হতে, এতটা চমৎকার ব্যক্তিত্বের একজন নারী হতে, যাকে এক দেখায় দিশেহারা হয়ে পড়েছিলেন ওসমান মির্জা। ছটফট করেছিলেন ক্রমাগত, ব্যাকুল হয়ে পড়েছিলেন স্বচ্ছ এক
আকাঙ্ক্ষায়। তাই তো নিজের স্বার্থের জন্য আর ফিরিয়ে দেননি গুলনাহারকে। জোরপূর্বক মেয়েটাকে একরকম বাধ্য করে তবেই বিয়ে করেন। বন্দি করে রাখে নিজের কালো রাজ্যের এক রাজপ্রাসাদে সারা জীবনের জন্য। গল্পটা তাদের ভীষণ দুঃখে শোনালেও আদতে দুঃখের হয় না। গুলনাহার ছিলেন ভীষণ সেকেলের মস্তিষ্কের মেয়ে মানুষ, যার যাতায়াত বাইরের দুনিয়ায় কম। চার দেয়ালের ভেতরে থেকে পড়তেই ভালোবাসতেন। তাই তার জীবনের প্রথম পুরুষ ছিল ওসমান মির্জা। খারাপ ভালো যেমনই হোক না কেন, তিন কবুলে বলে ওসমান মির্জাকে তিনি বিয়ে করেছিলেন। সম্পর্কে স্বামী হন, অতটুকুই। এক ডাক তিন কবুলের ক্ষমতা ছিল বিশাল। তার উপর স্বামীর স্পর্শ, আদর, আহ্লাদে কিভাবে না গলে থাকবেন? অত কঠোর মনের তিনি যে ছিলেন না, না চাইতেও মায়া জন্মায়, ভাগ্য জড়ায়। দীর্ঘকাল সংসার করে ভালো না বেসে আর পারা যায়নি। এই খারাপ স্বামীটাকে উজাড় করে ভালোবেসেছেন। জন্ম দিয়েছিলেন একমাত্র সন্তান আদিলের। আদিলের জন্মের পর তাদের সংসার সুখের ছিল, আনন্দের ছিল। তবে এমন এক অন্ধকার দুনিয়ার কখন কি হয় তা যে অভাবনীয়, অকল্পনীয়। হঠাৎ এক গভীর প্রতারণামূলক আক্রমণেই ওসমান মির্জা নিজের স্ত্রীর সাথে খুন হন। ওসমান মির্জার বুকে 17টি বুলেট পাওয়া গিয়েছিল, গুলনাহারের বুকে 2টো। আদিলের বয়স তখন যেন কত ছিল? সম্ভবত 18। বড় জোর এমনই হবে। বাবা মায়ের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিল। মানসিক যন্ত্রণা থেকে বেরোতে কয়েকটা বছর প্রয়োজন পড়েছিল আদিলের, আর মনেই নি। তবে সেই প্রতিশোধ নিতে নিজের মাকে দেওয়া প্রতিশ্রুতির ভঙ্গ করে বসে। জড়ায় এই অন্ধকার স্বার্থপর নিষ্ঠুর দুনিয়ার সাথে। শুধু জড়ায় না, মিশে যায় একরকম। নিজেকে তৈরি করে নিজের বাবা ওসমান মির্জার চেয়েও ক্ষমতাবান হিসেবে, তার চেয়েও বড় ক্রিমিনাল, তার চেয়েও বড় ব্যবসায়ী। প্রতিশোধ নয়, সে কঠিন প্রতিশোধ নেয়। তারপর আদিলের ভাবনা সুতো কাটে মৃদু গঙ্গানির শব্দে। চোখ মেলে তাকায়। মাথার উপর ঝাড়বাতিটা ঝুলছে, আলোটা হলদে আর লালের মিশেলে এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। এলিয়ে রাখা মাথাটা উঠে তাকায় সামনে। রোজার ফ্রুজার মধ্যে অসংখ্য ভাঁজ পড়েছে, নড়ে উঠেছে সামান্য। গায়ের কোটটা ফ্লোরে পড়েছে মৃদু শব্দে। ওর একটা হাত ঝুলে আছে, ধপধপে ফর্সা মসৃণ হাতের লম্বা আঙুলের 5টা নখ বেশ বড়, চোখা, চকচকে গাঢ় লাল রঙের। নখগুলো কেমন চিকচিক করছে। ওই নখগুলো কি আসল নাকি নকল? মেয়ে মানুষ মারার জন্য যেন নখগুলো পারদর্শী। আদিল অনেকটা সময় হাতটা পর্যবেক্ষণ করলো, এরপর দৃষ্টি ঘুরে ফিরে বেরোলো রোজাতেই পুরো। পরনে শাড়িটা এলোমেলো অবস্থায়, হাঁটুতে উঠে এসেছে, পেটের দিকে শাড়ি সরে গেছে। আদিলের শক্ত 5 আঙ্গুলের থাবাতে রক্তের ছাপ পড়েছে। এত ফর্সা চামড়ায় টকটকে লাল রঙের ছাপটা স্পষ্ট, সুস্পষ্ট। লালচে এক তিল ঠিক পাশেই, একটা সুন্দর পেন্টিংয়ের মতোই লাগছে। সম্ভবত রক্তের পাশাপাশি আদিলের আঙুলের ছাপও পড়েছে। ধীরে ধীরে চোখের দৃষ্টিকে থামলো রোজার পায়ের কাছে। জুতো জোড়া খুলে পড়ে আছে পাশেই। নগ্ন পা জোড়া হাতের চেয়েও সুন্দর। অত সুন্দর পায়ের লাল রঙা নখগুলো কেমন আকর্ষণীয়। বলতে নিলে বলা যায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এ যাত্রায় আদিল তাকালো নিজের হাতের দিকে। রক্ত পড়া কমেছে। সাধারণ মানুষের পক্ষে হাতের তালু দেখার মতো না হলেও আদিল দেখলো বেশ শক্ত করে চুটকি বাজালো। ব্যথায় মুখ লাল নীল হওয়ার কথা হলেও সে কিচ্ছুটি অনুভব করলো না। ফিরপত নীরবতা ভাঙতে তার খসখসে আঙুলগুলো চুটকি শব্দটুকু যেন অনেক। রোজা আরও গাঢ়ভাবে নড়ে ফিসফিস করে কী সব যেন বকে। আধো আধো চোখ মেলে যায়, ফের চোখ বোঝে, ফের চোখ মেলে যায়। নিজের অবস্থা নিয়ে ভীষণ সন্দিহান যেমন। আদিল নিশ্চুপ হয়ে শুধু দেখেই গেল। এ যাত্রায় স্মুথলি লাইটারে শব্দ তুলে ধরে আরেকটি সিগারেট। লাইটারের শব্দে রোজা টনক নড়ে, হড়বড়ি উঠে বসে। এদিক ওদিক সতর্ক ভাবে তাকাতেই আদিলকে দেখে বেচারি চমকে ওঠে। কিংকর্তব্য বিমুখ হয়, হাতকে সুন্দর মুখখানা চুপসে যায়। ভয় গুটিয়ে আসে শরীর, বড় বড় চোখে চারিপাশে দেখে আটকে উঠছে। আদিল সময় নিয়ে দেখে চুপসানো ভয়ার্ত মুখখানা কি সরল সুন্দর, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ চোখে 5টা অকল্পনীয় দৃশ্য। চুকু চর। এই দুনিয়াতে আদিল মির্জাকে চর মারার স্পর্ধা আছে কারো? ছিল কখনো? হয়েছে জীবনেও? যদি থাকেও ওর তো বেঁচে থাকার সুযোগ নেই। কত রকমভাবে নির্যাতন চালানো হতো তার হিসেবও নেই। হয়তোবা এতক্ষণে মরার জন্য পাগলের মতো বিলাপ করতো, অথচ
তাকে চর মারার ব্যক্তি কি সুন্দর করে সামনে বসে আছে দেখো। গোলগাল চোখে ভয় নিয়ে তাকাচ্ছে আদিলের বাম হাতটা দেখে ছোটোখাটো একটা চিৎকার দিতে গিয়েও দেয়নি যেমন। দু হাতে মুখ ঢেকে সোফার এক কোণে মিশে গেছে।